আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? কনফার্ম করবেন শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, স্যার, জি শোনা স্যার, শোনা যাচ্ছে। ফাইন। ওয়েলকাম এগেন। অনেকেই অনেকদিন পরে নতুন করে জয়েন করেছেন, তাদেরকে আলাদা করে একটু ওয়েলকাম জানাই। আমাদের পরীক্ষার যে ফার্স্ট পেজ, এটা কিন্তু পাবলিকলি আমরা সবাই এখন মোটামুটি আমরা জেনে ফেলেছি, তাই না? পরীক্ষা প্রসেস কিন্তু শুরু হয়েছে। সো আমাদের আবার একটু নতুন করে সবাইকে নতুন ভাবে নিজেকে আবার একটু রিমডিফাই করে আগামী আহ, মাস দুয়েকের জন্য নতুন ভাবে কিন্তু একটু ফুললি ডেডিকেটেড ভাবে ইনভলভ থাকতে হবে। আমাদের অনেকগুলো পরীক্ষা পেন্ডিং আছে। 2022 ভিত্তিক পরীক্ষা, 2023 ভিত্তিক পরীক্ষা, এবং মাঝখানে যেহেতু একটা লম্বা গ্যাপ হয়ে গিয়েছে, তো 22-23-এর পরীক্ষার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স কিন্তু থাকবে না। কনজিকিউটিভলি পরীক্ষাগুলো কিন্তু হতে পারে, একদিকে রেজাল্ট হতে থাকবে, একদিকে কিন্তু পরীক্ষা হতে থাকবে। একই সাথে অনেক অপরচুনিটিস, আবার একটা কিন্তু মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে একটা লম্বা সময়। ট্রমা ঠিক বলা যায় না, একটা প্রেসার বলা যেতে পারে, একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে, যেহেতু পরীক্ষাগুলা একটার পর একটা হতে থাকবে। এমসিকিউ রিটেন, রিটেন এমসিকিউ, রিটেন এমসিকিউ। আমাদের কিন্তু আলাদা করে আলাদা করে রিটেন এবং এমসিকিউ তখন আর আলাদা করে দেখারও সুযোগ থাকবে না। তো সময় থাকতে আমাদেরকে সেটা কিন্তু একটু মাথায় রাখা উচিত। যেহেতু এক্সাম টেকার ওপেন হয়ে গিয়েছে, কে এক্সাম টেকার হবে এটা নিয়ে আসলে আলোচনা করা বৃথা, যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট হচ্ছে আর যতক্ষণ না পর্যন্ত কেউ একজন সেটা লিক করছে, তার আগ পর্যন্ত আমাদের আসলে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের অল টাইপস অফ কোশ্চেন্স, এক্সপেক্টেড যত ধরনের কোশ্চেন আমরা অতীতে দেখেছি, সমস্ত ধরনের টপিক বলি বা টাইপস অফ কোশ্চেন্স বলি, সমস্ত কিছুর উপর কিন্তু আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। ওকে, তো রিটেনের ক্ষেত্রে তো আগে একটা বিল্ট ইন একটা ফরম্যাট দাঁড়িয়ে গিয়েছিল, বিশেষ করে বিআইবিএম এর বিআইবিএম যখন একটানা পরীক্ষাগুলো নিয়েছে, আমাদের সব মুখস্থ হয়ে গিয়েছিল যে কয়টা আইটেম কি কি টপিক থেকে প্রশ্ন হয়। তো এখন যেহেতু বিআইবিএম আর ফিক্স থাকছে না, বিআইবিএম ডেফিনেটলি এক্সামের একটা কন্টেন্টটা থাকবে, তারাও কম্পিট করবে টেন্ডার পাওয়ার জন্য। বাট যেহেতু ফিক্স না, তো আমাদের কিন্তু আবার একটু ওপেন আপ হতে হচ্ছে। বেশ কিছু টপিক কিন্তু আগে এক সময় পরীক্ষায় আসতো, যেগুলো বিআইবিএম আমলে কিন্তু তারা কিন্তু সেগুলো আর টাচ করেনি। লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এর বাইরেও কিছু নন কনভেনশনাল রাইটিং ও বিভিন্ন সময় কিন্তু পরীক্ষায় এসেছে। ওকে, তো আমরা একটা লম্বা সময় পর, সম্ভবত এটা হতে পারে 2 or 3 years পর, আমরা কিন্তু আবার একটু লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং এর সেই জগৎটাতে ঢুকতে চাই। হয়তো বা আপনাদের সাথে এমনও কেউ আছেন যিনি এটা পড়াশোনা শুরু হয়েছে বিআইবিএম এর সময়কালে, উনি হয়তো বা লেটার অ্যাপ্লিকেশন কি ধরনের আসে সেটাই হয়তো বা সে এক্সপিরিয়েন্সই নেই, বা হয়তো বা তিনি দেখেন নাই। তো আজকে ক্লাসটা আমরা মূলত টপিক নিয়ে একটু পরিচিত হব। আমাদের কাছে খুব সাধারণ অর্থে লেটার আর অ্যাপ্লিকেশন বলতে যা বোঝায়, আর পরীক্ষায় যেগুলো আসে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল অনেক পার্থক্য আছে। আমরা খুব সাধারণ অর্থে অ্যাপ্লিকেশন বা লেটার আর অ্যাপ্লিকেশন বলতে যা বোঝাই, বান্ধবীর গায়ে হলুদ দেখতে যাওয়ার দাওয়াত দিছে, এটা একটা লেটার। আর স্যার আগামীকাল ছুটি লাগবে, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আমার কালকে একটু সিএল দিয়ে দেন। এর বাইরে কিন্তু অনেক প্রকারের রাইটিং আসে পরীক্ষায়। হ্যাঁ, লেটার অ্যাপ্লিকেশন বলতে আসলে ওই বান্ধবীর গায়ে হলো তার সিএল এর অ্যাপ্লিকেশন, এ দুটোই না, এর বাইরে অনেক কিন্তু পিকচার আছে। তো আমরা আজকে টপিক গুলো একটু খুব ভালোভাবে পরিচিত হওয়ার ট্রাই করব, যে কত ধরনের লেটার অ্যাপ্লিকেশন পরীক্ষায় অতীতে এসেছে, সেই টাইপোলজিস গুলো ধরা। কারণ এক এক ধরনের রাইটিং এর ক্ষেত্রে আমাদের এক এক ধরনের প্রেজেন্টেশনের টোন থাকে। যেহেতু রাইটিং, আমাদের লেটার রাইটিং বা অ্যাপ্লিকেশন রাইটিং ইটস এ ওয়ে অফ কমিউনিকেশন, তাই না? তো সেখানে আহ, কে লিখছে
আর কে পড়ছে, সরি, মানে কে লিখছে কাকে লিখছে। হ্যাঁ, এই দুইটা, যিনি ইনিশিয়েটর বা যিনি আসলে সেন্ডার অফ দিস লেটার অর অ্যাপ্লিকেশন, তার এবং যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে অথবা যিনি রিসিভার, এই দুইজনের কেমিস্ট্রির উপর কিন্তু ডিপেন্ড করে আমার লিঙ্গুইস্টিক কেমিস্ট্রিটা কেমন হবে, প্রেজেন্টেশনটা কেমন হবে, হোয়াট এভার। অতীতে আমরা এই লেটার অ্যাপ্লিকেশনের আদলে খুবই নন কনভেনশনাল টাইপের কিছু টপিকস কিন্তু আসতে দেখেছি, যেগুলা সম্পর্কে আমাদের লিস্ট যদি একটা প্রিঅ্যাজিউমড একটা আহ, ধারণা না থাকে, পরীক্ষায় হঠাৎ করে এই ধরনের নন কনভেনশনাল আইটেমস গুলো দেখলে খুব ভড়কে যাওয়া স্বাভাবিক। আমরা আজকের ক্লাসে মূলত এই টপিক গুলোর সাথে একটু পরিচিত হব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কৌতূহল টৌতূহল থাকলে, আপনাদের তো অনেক প্রশ্ন থাকে, আমি বরং হয়তো বা প্রশ্ন একটু কম ফেস করি, তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, কোনো আস্কিং কিছু থাকলে শেয়ার করতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? আশা করি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন, রাইট? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, জি স্যার, শোনা আমরা যাচ্ছে। হয়, আমরা আজকের ক্লাসে মূলত ভেরিয়াস টাইপস অফ লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, কত প্রকার কত ডাইমেনশনাল লেটার অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে বা আসতে পারে, সেগুলো একটু আগে পরিচিত হই। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ওই বান্ধবীর গায়ে হলুদ আর এটার মধ্যে না, এর বাইরে প্রচুর স্কেলিং আছে। পরীক্ষার যে টাইপ টপিক গুলো পরীক্ষা আসে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের স্কেলিং আছে, আমরা সেগুলো একটু বুঝতে পারবো। এটা আমাদের প্রিপেয়ার হতে হেল্প করবে। তো আহ, শুরু করি। আপনারা একটু লেখেন, হাতে লিখলে যেটা হয়, আমি চাইলে ডিসপ্লেতে দেখিয়ে দিতে পারতাম, বাট আমিও একটু কষ্ট করে লিখে, আপনারা একটু কষ্ট করে লেখেন, টাইপোলজিস গুলো আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা ম্যাসিভ। ওকে, রেইনবো অফ লেটার্স, রেইনবো বলছি যে আসলে ভেরিয়াস টাইপস অফ কালার্স আর হিয়ার। আমরা একটু দেখি যে কোন কোন কালারের লেটার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি পরীক্ষায় অতীতে এসেছে। ওকে, আমরা সিকোয়েন্স গুলোকে ধরার জন্য অথবা আলাদা আলাদা টেস্ট গুলোকে আইডেন্টিফাই করার জন্য একটু হেডলাইন ব্যবহার করার ট্রাই করছি। ওকে, হেডলাইনের আন্ডারে আমরা দেখি কিভাবে সেগুলোকে ক্লাসিফাই করা যেতে পারে। টাইপ এ, একেবারে সিম্পল পার্সোনাল লেটার, ওই যে বান্ধবীর গায়ে হলুদ যেটা বলছিলাম, ঠিক একই ধরনের লেটার। একটা ডেমো দেই। আমরা এখন যেগুলো একটু এই ডাইমেনশনস গুলো একটু বোঝার ট্রাই করার জন্য যে উদাহরণগুলো নিয়েছি, এর প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এসেছে, কোনো 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 না কোনো একটা পরীক্ষায় রেফারেন্স সহকারে আমরা একটু দেখবো। ওকে, আমরা লেটার ওয়ান একটা উদাহরণ দেখি। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। স্যার, আপনি কি কথা বলছেন?
চেষ্টা করতে। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। না, এটাই কথা। হ্যালো স্যার, স্যারকে শোনা যাচ্ছে? স্যারকে কেউ একজন ফোন দিলে ভালো হয়। নাম্বার নাই। এই ব্যাংকের পরীক্ষার আপডেটটা কি দিয়েছে আমি আসলে জানি না, কেউ একটু বলবেন কাইন্ডলি? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার বলছে ব্যাংকের পরীক্ষার আপডেট, যেটা স্যার বললো যে হচ্ছে পরীক্ষা সম্ভবত চালু হবে। আর এখন কি পরীক্ষা নিবে, বিআইবিএম নিবে না এফবিএস নিবে না আর্টস ফ্যাকাল্টি, এগুলো তো এখন ওপেন টেন্ডার, এখন যে পাবে তাই নিবে। তো আর একটা জিনিস বললো স্যার হচ্ছে যে 22-23-এর পরীক্ষা মোটামুটি কনজিকিউটিভ টাইমেই হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমসিকিউ রিটেন একসাথেও হইতে পারে, মানে এমসিকিউ দিয়ে আসলেন, দেখা যাচ্ছে 4 দিন 5 দিনের মধ্যে আবার অন্য রিটেনও হচ্ছে। তো সেক্ষেত্রে
এমসিকিউ পড়া এবং রিটেন পড়া কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে। তো সময় থাকতে স্যারকে আগে আমি কল দিছিলাম, আগে পড়া। স্যার বলছে যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না, তো মনে হয় নেটের সমস্যা, ঠিক হয়ে যাবে। স্যারের তো ডিসপ্লেও হ্যাং হয়ে আছে আমরা তো কেউই শুনতে পাচ্ছি না স্যারকে। না না, নেটের সমস্যা, স্যার বললো নেটের সমস্যা ঠিক হয়ে যাবে, তাই বললো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো অনেক দূর চলে গেছি, রীতিমতো অনেক দূরে চলে গেছি। কতক্ষণ যে অনেক সম্ভবত অনেকক্ষণ ডিসকানেক্ট হয়েছে, আমি অনেকক্ষণ লিখে ফেলছি। স্যার 6 আমরা মিনিট ওই স্যার, যে 6 মিনিট স্যার, 6 রাইটের মিনিট লেটার এই পর্যন্তই ছিলাম। আচ্ছা, স্যার, ওকে 6 ওকে, মিনিট, নো প্রবলেম, 6 নো মিনিট। প্রবলেম। আমি আসলে খেয়াল করি নাই। আপনারা এই যে মাঝে মধ্যে আপনারা একটু শব্দ টব্দ করলে, মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শব্দ না, নয়েজ না, অনেক সময় আমি তো লেখার মোডে আছি, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? সরি, অনেক দূর চলে গেছি। জি, আমি অলরেডি কয়েকটা লেটার লিখে ফেলছি। একটু কষ্ট করে লেখেন, লিখলে যেটা হবে ডিফারেন্ট টাইপস গুলো বুঝতে সহজ হবে। পিডিএফ দেখে আসলে বোঝা যায় না। আমি এই কথাগুলো বলছিলাম আর লিখছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি সমাজে টেক। লিখেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমরা একটু দেখি। সময় আমরা দেন লিখেনি, এটা একটু স্যার। সরি সরি, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। একটু সময় দিলে লিখে হ্যাঁ নিতাম। শিওর, সময় তো দিচ্ছি, ডেফিনেটলি লিখে শেষ করেন, লিখে শেষ করেন। আমরা বলছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ লেটার্স গুলা আমরা একটু চিনতে শিখি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য যে কোনো টাইপের একটা লেটার যখন পরীক্ষা আসবে আমাদের হ্যান্ডেল করতে সহজ হবে। টাইপস গুলা যখন আলাদা হবে, রাইটিং এর ডাইমেনশন গুলোই মোডই চেঞ্জ হয়ে যাবে, যখন আলাদা আলাদা পার্সপেক্টিভে আলাদা আলাদা লেটারের আলাদা আলাদা টোন থাকবে। বাবা যখন ছেলেকে লিখবে চিঠি, তখন সেটা একটা মোডে, ছেলে যখন বাবাকে লিখবে, বাবা যখন ছেলের মাকে লিখবে, ছেলের মা যখন বাবাকে লিখবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ম্যাগনিটিউড গুলো আলাদা হতে পারে। সো এরকমটা আর কি। আপনি যখন আপনার বন্ধুকে লিখবেন তখন এক ধরনের বিষয়, আপনি যখন আপনার অফিসের বসকে লিখবেন তখন এক ধরনের মোড, অফিসের বস যখন তার সাবঅর্ডিনেটকে লিখবে তখন এক ধরনের মোড, ব্যাংকের কাস্টমার যখন ম্যানেজারকে লিখবে তখন এক ধরনের, ম্যানেজার যখন কাস্টমারকে লিখবে তখন এক ধরনের, ম্যানেজার যখন গুড কাস্টমারকে লিখবে তখন এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ম্যানেজার যখন ব্যাড কাস্টমারকে লিখবে তখন আলাদা ধরনের ল্যাঙ্গুয়েজ, ব্যাংকার যখন কোন একটা বিজ্ঞাপন দিয়ে কাস্টমারকে কনভিন্সিং লেটার লিখবে সেটার একরকম ল্যাঙ্গুয়েজ, লোন রিকভারির জন্য যখন লিখবে তখন এক ধরনের ল্যাঙ্গুয়েজ, হায়ার অথরিটির কাছে কোন একটা জিনিসের পারমিশন চাচ্ছেন সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ। সো এখানে ম্যাগনিটিউডের কোনো অভাব নেই। হ্যাঁ, এই টোন গুলা বোঝার জন্য বা এই ডিফারেন্ট টাইপস অফ স্কেলিংটা রাইটিং এর এটা বোঝার জন্য আমরা বিগত সালের পরীক্ষায় যে ডিফারেন্ট টাইপোলজি থেকে ডিফারেন্ট স্কেলিং থেকে প্রশ্নগুলো হয়েছে সেগুলো একটু হাতে কলমে দেখে আইটেমস গুলো ঠিকঠাক মতন চিনতে চাই আগে ফার্স্ট, ওকে। দেন আমাদের এটাকে তখন ক্র্যাক করা সহজ হবে, তখন আমরা বুঝতে পারবো। তো সেরকমটাই আমরা বলছিলাম, এখানে আমরা 9 থেকে 10 ধরনের টাইপস অফ লেটার রাইটিং সেটা দেখব, এবং এটা আমরা একটু হাতে লেখার ট্রাই করছি, কারণ হাতে লিখলে জিনিসগুলা ঠিকঠাক মতন ব্রেন এবং হার্ট দুটো একসঙ্গে কানেক্ট করতে পারে। ওকে, সো আমরা প্রথমে শুরু করেছিলাম পার্সোনাল লেটার, একেবারে ফ্রেশ পার্সোনাল লেটার। এক বান্ধবী আরেক বান্ধবীর গায়ে হলুদ নিয়ে যখন লিখবে, ঠিক যে ধরনের পার্সপেক্টিভ থেকে সে এ ধরনের আর কি। আমরা প্রথম দুইটা লেটারের ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবো যে প্রথম লেটারটা এক বন্ধু আরেক বন্ধুকে তার ওয়ার্ল্ড কাপ, সরি, তার এশিয়া কাপ ফাইনাল ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ এন্ড পাকিস্তান দ্যাট টুক প্লেস ইন মিরপুর স্টেডিয়াম, এইটা যে দেখার এক্সপেরিয়েন্সটা সেটা শেয়ার করতে বলেছে। ওকে, সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য similar type of letter, a friend is writing to another friend describing 21শে বই মেলা। ওকে, তো এই যে কোন একটা বিষয় নিয়ে এক বন্ধু যখন একটা বন্ধুকে লেটার লিখছে, তো এটার এক ধরনের একটা প্রেজেন্টেশন আছে, এদের এক ধরনের টোন আছে, এটা একেবারেই ভেরি পার্সোনাল গ্রাউন্ড থেকে লেখা বা পার্সোনাল লেটার বলতে পারি আমরা।
দুই নাম্বার যে লেটারটা, যে ডাইমেনশনটা বা ম্যাগনিটিউডটা আমরা আলাদা করেছি সেটা হচ্ছে খুব সিম্পল বিজনেস লেটার বা অ্যাপ্লিকেশন বলি আমরা যেটাকে। কর্পোরেট ওয়ার্ল্ডে এটাকে আসলে অ্যাপ্লিকেশন না বলে এখন বিজনেস লেটার বলা হয়। বিজনেস লেটার মিনস লেটার দ্যাট হ্যাজ সার্টেন পারপাস, তাই না? আপনি যখন বন্ধুকে 21 বই মেলা নিয়ে লিখছেন, that actually a casual description of your moments, তাই না? এটার মধ্যে খুব বেশি কোনো উদ্দেশ্য বিধিও নেই, কোনো এক্সপেকটেশনস বা কোনো অ্যাপ্লিকেশন অর কোনো সার্টেন পারপাস নেই। বাট when you are writing on a certain purpose অথবা to inform something, information that is valuable, এই ধরনের যখন পারপাজে আমরা লেখন লিখি, আমরা সেটাকে আইদার অ্যাপ্লিকেশন বলি, আর স্মার্টলি এখন বলা হয় কর্পোরেট ল্যাঙ্গুয়েজ এটাকে বিজনেস লেটার। সো এই বিজনেস লেটারটার আবার কিন্তু ওই যে যিনি লিখছেন, কাকে লিখছেন, কে লিখছেন, কাকে লিখছেন, তার উপর বেস করে কিন্তু বিজনেস লেটার আলাদা আলাদা মোডের হতে পারে। ওকে, আমরা সেই ডিফারেন্ট টাইপস অফ বিজনেস লেটার্স আর ডিফারেন্ট টেস্ট অফ বিজনেস লেটার্স সেগুলোকে একটু আলাদা করে দেখা ট্রাই করবো। ফার্স্ট ওয়ান ওয়াজ ইউ আর এ প্রফেশনাল। ওকে, ইউ আর এ প্রফেশনাল। প্রফেশনাল মিনস ইউ আর এ ব্যাংকার। তো অ্যাজ এ ব্যাংকার আপনাকে তো অনেক ধরনের বিজনেস লেটার লিখতে হবে। আপনি হয়তো বা কখনো আপনার কাস্টমারকে লিখবেন, কখনো গুড কাস্টমারকে লিখবেন, কখনো ব্যাড কাস্টমারকে লিখবেন, কখনো রিকভারি পারপাজে লিখবেন, কখনো বিজ্ঞাপন পারপাজে লিখবেন, কখনো হায়ার অথরিটিকে লিখবেন, কখনো কন্ট্রোলিং অথরিটিকে লিখবেন। অ্যাজ এ প্রফেশনাল আপনাকে কিন্তু ভেরিয়াস টাইপস অফ লেটার মেক করতে হতে পারে। সো আমরা দেখবো অ্যাজ এ প্রফেশনাল আপনি যখন আপনার কন্ট্রোলিং অথরিটি, হ্যাঁ এখানে আমরা দেখেন এটা ব্যবহার করেছি, কন্ট্রোলিং অথরিটিকে যখন আপনি লিখবেন তখন একটু দেখি কি ধরনের উদাহরণ হতে পারে। আশা করি আপনারা উপরে এগুলো লিখে ফেলেছেন আমার বকবকানির মধ্যে, এর মধ্যে আমি আমার কথাগুলো শেষ করে ফেলেছি। ওকে ফাইন, জি স্যার। ফাইন, তাহলে আমি একটু এগিয়ে যাই। অ্যাজ এ ক্যাশ অফিসার অফ বাংলাদেশ ব্যাংক, একটু সংক্ষেপে লিখলাম বাংলাদেশ ব্যাংকটা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু জেনারেল ম্যানেজার, জিএম লিখলাম একটু সংক্ষেপে, টু ইনস্টল সিসিটিভি। একজন একটু কুড়মুড় শব্দ হচ্ছে, একটু একটু অফ রাখি আমরা। সিসিটিভি ইন দ্য ভল্ট রুম ফর সিকিউরিটি রিজন। আপনি একজন ক্যাশ অফিসার হিসাবে, বাংলাদেশ ব্যাংকের একজন ক্যাশ অফিসার, আপনি আপনার যিনি জেনারেল ম্যানেজার আছেন তাকে একটা অ্যাপ্লিকেশন লিখবেন to set up or install CCTV in the vault room where you work actually. So এই ধরনের লেটার যখন লিখবেন তখন আপনি আসলে আপনার যে একেবারে অফিস বস তাকে কিভাবে কি ল্যাঙ্গুয়েজে লেখা যেতে পারে, এটার একটু কিন্তু টোনটা ডিফারেন্ট হওয়ারই কথা, তাই না? একটু হলেও আলাদা একটা ধাঁচ থাকবে। ওকে, তো আমরা একটু দেখি আর কত ধরনের এ ধরনের এই কন্ট্রোলিং অথরিটি কাছে অ্যাজ এ প্রফেশনাল আপনাকে কত ডাইমেনশনাল লেটার লিখতে হতে পারে। 4 নাম্বার, বাংলায় হতে পারে, লেটার রাইটিং তো বাংলায় আসে, বাংলা একটা বাংলাও আছে উদাহরণ, আমি সেগুলো লিখি। গত কয়েক বছর আমার লেখা পড়তে না পারলে অবশ্যই আমি রিপিট করব, বলবেন। গত কয়েক বছর স্যার আলোচনা। জি জি, ভাল্ট রুম লাল রং দিব। স্যার বলরুম কইতে দেখেন স্যার, বলরুম কি বলরুম? ভল্ট, আচ্ছা ভল্ট রুম যেখানে টাকা রাখা হয়, ক্যাশ কারেন্সি রাখা হয়,
মূল্যবান কোনো ইনস্ট্রুমেন্ট রাখা হয় সেটা ভল্ট রুম। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখায় অধিক নিরাপত্তা সম্বলিত একটা মেটালের কক্ষ আছে, যেটা খুব আলাদাভাবে প্রোটেক্টেড ভাবে কনস্ট্রাকশন করা হয়, যেখানে ব্যাংকের সমস্ত লিকুইড অ্যাসেট, ক্যাশ, ফরেন কারেন্সি, এফডিআর এর যে কি বলে এই ইনস্ট্রুমেন্টের যে বইটা বা মূল্যবান এই চেক, রুমের এই ধরনের জিনিসগুলো সেখানে রাখা হয়। বলেন। ওই রুমের চাবি 4-5টা, হ্যাঁ হ্যাঁ, চাবি দেখছি 4-5টা। চাবি 4-5টা হলে কি সিকিউরিটি ভালো হয়? স্যার ওই জায়গাটা কি স্যার আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে স্যার? কপালে আগুন লাগলে হইতেই পারে। অনেক সময় হয় না, ভল্টে না, কপালে আগুন লাগছে। লোহার গুলোতে কিছু হয় না স্যার, লোহার যে ভোল্ট গুলো থাকে ওর ভিতরে আগুন ঢোকে না। না ওর স্যার, ভিতরে ওখানে আরেকটা রুম একটা থাকে। ওই যে একটা আপনাদের এই জিনিসটা নিয়ে কেমিক্যাল তো দেওয়া আগ্রহ থাকে। কেন? মানে হঠাৎ ভল্ট রুম মানে শোনার সাথে সাথে মনে হলো যে মৌচাকের মধ্যে মানে মৌমাছিরা হঠাৎ করে এত সরগরম হয়ে গেলেন কেন? পরিশোধে ব্যর্থ হচ্ছে। আরে বাংলা লেখা কি কষ্ট! ব্যর্থ হচ্ছে, হ্যাঁ। আলু চাষিরা ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছে। প্রেক্ষাপটে আলু চাষিদেরকে কৃষি ঋণ বিতরণে নিরুৎসাহিত করার জন্য ব্যাংকের ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ক্যাশ অফিসার হিসাবে যদি পোস্টিং হয়, সেক্ষেত্রে ভল্টের সাথে খুবই কানেক্টেড থাকবেন আর কি। ভল্টের মধ্যে থাকবে আপনাদের প্রধান কাজ আর কি, ভল্টের ভিতরে বাইরে মিলিয়ে। আর নন ক্যাশ যারা থাকবেন তারা আসলে হয়তো বা আদৌ কখনো ভল্টে ঢোকার পারমিশনও নাও পেতে পারেন। ভল্ট এতটাই সুরক্ষিত জায়গা, একটা লিমিটেড পিপল আর পারমিটেড টু গো দেয়ার। আপনি একজন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আলু চাষিরা কনজিকিউটিভলি ঋণ পরিশোধের দ্বারা ব্যর্থ হওয়াতে আপনি আপনার ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখবেন যে আলু চাষিদেরকে যেন ব্যাংক ঋণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। ওকে, তো বুঝতে পারছেন যে আহ, ঠিক এই যে অ্যাজ এ প্রফেশনাল আপনি কিন্তু আলাদা আলাদা বিষয়ে তখন চিঠি লিখছেন বা কথা বলছেন, ডেফিনেটলি সেখানে রাইটিং স্টাইল, ইয়োর রাইটিং মেরিট, ইয়োর ভোকাবুলারি চুজিং, ইয়োর ডেলিভারেশন, অবশ্যই কিছু না কিছু আলাদা টোন থাকতে হবে। ওকে ওকে, আমরা 2 নম্বর দেখলাম। 3 নম্বরটা দেখি। 3 নম্বর ডাইমেনশনের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। 3 নম্বর আমরা দেখব আবারও অ্যাপ্লিকেশন টু দ্য কন্ট্রোলিং অথরিটি অন বিহাফ অফ পাবলিক। হ্যাঁ, অ্যাপ্লিকেশন টু দ্য অথরিটি, কোন একটা হায়ার অথরিটির কাছে
জেলা পরিষদ হতে পারে, পুলিশ সুপার হতে পারে, হ্যাঁ, মন্ত্রী মহোদয় হতে পারে, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে পারে, এরকম কোন একটা অথরিটির কাছে তিতাসের চেয়ারম্যান হতে পারে, আহ, আপনার কি বলে কোন একটা সার্ভিস প্রোভাইডার তার অফিস প্রদান হতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু পাবলিক ম্যাটার্সে বা পাবলিক ইন্টারেস্টের কোন একটা দাবি দেওয়া থেকে বিভিন্ন কন্ট্রোলিং অথরিটিকে চিঠি লেখা লাগতে পারে। হ্যাঁ, তো এই ধরনের ক্যাটাগরি একটা অ্যাপ্লিকেশন টু দ্য অথরিটি, কোন একটা কন্ট্রোলিং অথরিটির কাছে অন বিহাফ অফ পাবলিক। আমরা দু একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। Write an application to the Honorable Minister Minister of Finance, highlighting the importance of reduction of taxes on imported industrial raw materials। এটা আম, এসেছে সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার পোস্টের জন্য একটা পরীক্ষায়। সোনালী ক্যাশ, সোনালী ক্যাশ 2018-এ। জনতা আরসি 2017-এ। ওকে, তো এরকম কোন একটা হায়ার অথরিটির কাছে পাবলিক ইন্টারেস্টে কোন একটা জিনিস কি করা আর কি, কোন একটা জিনিস দাবি দেওয়া পেশ করা, এ ধরনের লেটার রাইটিং আসতে পারে। আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার ক্যাটাগরি ডি, বিজনেস লেটার টু কাস্টমার্স, মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ারিং একটা টপিক বা টাইপস। এটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে বারবার করেই, বিজনেস লেটার টু দ্য কাস্টমার্স। সাপোজ লেট, আমি একটু রিনেম করে প্রশ্নটা দিচ্ছি কারণ এখানে বাংলা আছে, বাংলাটাকে একটু ইংরেজি করে দেই। পরীক্ষায় বাংলা এসেছিল, আমি একটু এটাকে ইংলিশ করে দিচ্ছি জাস্ট। লেট মিস্টার এক্স is your customer he gave a cross check to Mr. Y
which was bounced by the banker, by the bank, now write a letter to Mr. Y explaining the grounds of check rejection. কোন একজন কাস্টমার একটা চেক জমা দিয়েছেন, সেই চেকটা বাউন্স করেছে। হ্যাঁ, এই বাউন্স করার বিষয়ে, যার চেকটা বাউন্স করেছে সে তো টাকাটা পাচ্ছে না, কেন বাউন্স করেছে সেটা এক্সপ্লেইন করে তাকে একটা চিঠি আপনাকে ইস্যু করতে হবে, এ ধরনের একটা লেটার। এটা বাংলা এসেছিল, বাংলাটাকে আমি একটু জাস্ট কি করেছি, এটা জনতা 2020। ওকে, এটা 6 নম্বর গেল। 7 নম্বর, write a letter to a credit card defaulter for settlement of his loan within 15 days। 15 দিনের মধ্যে লোন সেটেলমেন্ট করার জন্য কাস্টমারকে একটা চিঠি লিখবেন। এই ধরনের চিঠি লেখাটা কিন্তু বেশ ট্রিকি, তাই না? আপনি যখন মাত্র 15 ডেজ সময় দিয়ে একটা কাস্টমারকে লোন পরিশোধের জন্য চিঠি লিখছেন, তার মানে হচ্ছে এটা কাস্টমারকে একটা কড়া বার্তা দেওয়া, তাই না? খুব কড়া একটা বার্তা দেওয়া যে আপনি লোন দ্রুত পরিশোধ করেন উইদিন এত ডেজ, আদারওয়াইজ ব্যাংক ইজ গোয়িং টু ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই না? এই ধরনের রাইটিং গুলো কিন্তু বেশ ট্রিকি, খুব অল্প কথায় উইদাউট গোয়িং দ্য পেরিফেরি অফ ভদ্রতা মেনটেন করতে হবে, পেরিফেরি লঙ্ঘন করা যাবে না, বাট তাকে খুব ভদ্রলোকের ভাষায় একটা দারুণ থ্রেট করতে হবে, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনাকে এই থ্রেটটা করতে হবে যেন 15 ডেজ এর মধ্যে সে টাকাটা দেয়। উইথ এটিকেট এই ঝাড়িটা আপনার কাস্টমারকে দিতে হবে। সো this types of letters always seeks extra caring of choosing words। কি ধরনের ওয়ার্ড আপনি চুজ করছেন, এটা হিউমিলেটিং হতে পারবে না, বাট আপনার মেসেজটা কোনোভাবে রিল্যাক্সিং হতে পারবে না, খুব কড়া মেসেজ যাবে, কিন্তু কোনোভাবেই এটিকেট ব্রেক করবে না, ব্রিজ করবে না। হ্যাঁ, লেভেল অফ এটিকেট এটা ব্রিজ করা যাবে না। সো দিস টাইপস অফ লেটার্স আর অলওয়েজ ভেরি ট্রিকি অ্যান্ড ইন্টারেস্টিং অলসো। 8 নাম্বার হতে পারে, আরেকটা ধরনের লেটার হতে পারে, ঠিক রাইট এ লেটার টু ইয়োর ডিফল্টার কাস্টমার, ডিফল্টার কাস্টমার। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল জনতা ক্যাশে 2020-তে, জনতা ক্যাশ 2020 এক্সামে এই ধরনের এই প্রশ্নটা এসেছিল। এই ধরনের লেটার গুলো বেশ ট্রিকি, খুব ছোট লেটার, অল্প কয়েক কথা হবে, বাট সহজ নয়, এতটা সহজ নয় এই ধরনের লেটার গুলার। আমরা এই ধরনের লেটার গুলো ভালো করে দেখবো যে এই ধরনের লেটার গুলো আসলে কিভাবে লিখতে হয়, উইথ এটিকেট কিভাবে ঝাড়িটা দিতে হয়। টু ইয়োর ডিফল্টার কাস্টমার, warning, last time
to adjust the overdue loan. Before taking action. দেখেন প্রশ্নের ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হচ্ছে যে এটা খুবই অ্যাগ্রেসিভ টাইপের একটা লেটার হবে, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে টাকা দিয়ে দাও। ওকে, বাট আপনি একজন প্রফেশনাল হিসাবে ঠিক একই মেসেজ দিবেন উইথ প্রফেশনাল ভোকাবুলারি, যেখানে আপনার ল্যাঙ্গুয়েজ বলবে যে আপনি একজন প্রফেশনাল, আপনি মাস্তান নন। আপনাকে কিন্তু খুবই কড়া একটা বার্তা দিতে হবে, ব্যবস্থা নেওয়ার আগে টাকা দিবি বেটা, নাহলে কিন্তু ফিরে লাল করে দিব। বাট নট ইন দিস প্রেজেন্টেশন, ইন দিস টোন, তাই না? খুব প্রফেশনাল টোনে ঠিক এই কথাটাই আপনাকে বলতে হবে যে ধরে ফিটানোর আগে কিন্তু বেটা টাকা দিয়ে দিস, একই কথাটাই বলতে হবে বাট ইন এ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা একটু দেখবো যে কিভাবে এই ধরনের লেটার গুলো লিখতে হয়। অথবা কোন একটা লোন ডিক্লাইন করেছেন, ডিক্লাইনেশন লেটারও আছে, টু এ কাস্টমার ডিক্লাইনিং, ডিক্লাইনিং লোন অ্যাপ্লিকেশন। এই যে কোন একজন কাস্টমার আপনার কাছে লোন চেয়েছে, ইউ আর ব্রাঞ্চ ম্যানেজার, আপনি তাকে লোনটা দিতে পারলেন না, কোন একটা বিজনেস লোন আপনি তাকে এন্টারটেইন করতে পারলেন না, তাকে একটা নেগেটিভ লেটার লিখতে হবে যে আপনি তার লোনটা দিতে পারেন নাই। এই ধরনের লেটার গুলো যখন আপনি লিখবেন তখন কি আপনি বলবেন যে ভাই তুমি যে টাকা চাইছিলা, তোমার বিজনেস তো ভালো না, তোমার বিজনেস তো টাকা দেওয়ার মতো না, তুমি টাকা দিলে টাকা দিতে পারবা না। এটা যদি আপনি লেখেন তাহলে আপনার অ্যাপ্রোচটা হলো এলাকার ওই যে মুদি দোকানদারদের মতো, অথবা কোন ওই যে হোলসেল পাইকারি মার্কেটের গদিওয়ালা দোকানদারদের মতো, তাই না? বাট আমরা আসলে এই ল্যাঙ্গুয়েজে এই ধরনের কথা লিখি না। আমরা অলওয়েজ, মানে প্রফেশনালরা যেটা করে, অলওয়েজ পজিটিভ ল্যাঙ্গুয়েজেই নেগেটিভ কথাটা বলে। হ্যাঁ, পজিটিভ ল্যাঙ্গুয়েজে নেগেটিভ কথা বলে। আপনি কখনোই কোনো কাস্টমারকে এই ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন না যে ইউ আর নট ক্যাপাবল টু হ্যাভ দিস ক্রেডিট ফ্যাসিলিটি, নেভার, ইউ শুডেন্ট ডু ইট। হ্যাঁ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ কখনো কোন একজন প্রফেশনাল ব্যবহার করেন না। আপনি একটু এই কথাটাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কথা বলেন না, সাইডটা করেন না। তো এটা আপনাকে ঠিক এই নেগেটিভ বার্তাটাই খুব পজিটিভলি দিতে হবে। আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে আমি ভেরি সরি, আমি এজ এ ব্রাঞ্চ ম্যানেজার আমি ভীষণ রকম আমি লজ্জাবোধ করছি যে আমার ব্যাংকের ক্রেডিট পলিসি এতটাই স্ট্রিনজেন্ট আমার ক্রেডিট পলিসি যে সে আপনাকে সার্ভ করতে ব্যর্থ হচ্ছে, আমার ব্যাংক ব্যর্থ হচ্ছে আপনাকে সার্ভ করতে, কারণ আমাদের ক্রেডিট পলিসি এতটাই স্ট্রিনজেন্ট মানে হচ্ছে এতটাই কি বলা যায়, এতটাই কড়া বা এতটাই হ্যাঁ কঠোর যে আমি আপনার মতন কাস্টমারকে আমি সার্ভ করতে পারছি না। কি বুঝলেন? আমি আপনারে আসলে লোন দিব না, আমার ক্রেডিট পলিসি বলতেছে আপনি লোন পাওয়ার যোগ্য না, বাট প্রেজেন্টেশনটা হচ্ছে আমার ক্রেডিট পলিসি এতটাই স্ট্রিনজেন্ট, আমি ভীষণ লজ্জিত যে আমি আপনাকে সার্ভ করতে পারছি না। বাট ডেফিনেটলি I will message to my higher management that our credit policy should be such flat that can afford to serve a customer, an esteemed customer like you in future. Definitely I'll always be ready to serve you again. এটাই হচ্ছে একজন প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি কখনোই বলবেন না আপনার লোন দেওয়া যাবে না, আপনি অলওয়েজ বলবেন আমি খুবই দুঃখিত, আমি এফোর্ড করতে পারিনি, আমার ব্যাংক এই অপরচুনিটি লুজ করেছে আপনাকে সার্ভ করার। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ ফর এন কর্পোরেট অফিসার, তাই না? আমরা ঠিক এই জিনিসগুলো হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটা কিভাবে বলতে হয়,
কোন ধরনের রাইটিং গুলা, কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের টোন দিয়ে আমরা আসলে এক্সপ্রেস করি, আমরা তখন একটু আলাদা করে এগুলো দেখি। তো এই ধরনের উদাহরণ আসলে অনেক হতে পারে, যে বিজনেস লেটার আপনি যখন কাস্টমারকে লিখছেন, ডিফারেন্ট টাইপ অফ কাস্টমার্স। আপনি সাপোজ আপনার ব্রাঞ্চ যে বিল্ডিং এ অবস্থিত, সেই বিল্ডিং এর যিনি কি বলা যায় ল্যান্ডলর্ড বলে, হ্যাঁ, বা ভূমির মালিক, বা এই বিল্ডিং এর মালিক, যার কাছ থেকে আপনি ভাড়াটিয়া হিসেবে টেনেন্ট নিয়েছেন, মানে ভাড়া নিয়েছেন, আপনি ভাড়াটিয়া টেনেন্ট, তো তাকে একটা চিঠি লেখেন। হ্যাঁ, তাকে একটা চিঠি লেখেন যে তার সঙ্গে পুনরায় চুক্তি নবায়ন করতে চান। Thousands types of purposes you may create to write a letter. Okay, so এক এক ধরনের ক্ষেত্রে আমাদের এক এক ধরনের মোডে, এক এক ধরনের ল্যাঙ্গুয়েজে এই লেটার গুলো লিখতে হয়। ডি নাম্বার গেল। ই নাম্বার মানে টাইপস, টাইপ 5, 5 নাম্বার টাইপ কি হতে পারে? বিজনেস লেটার অ্যাজ এ কাস্টমার। এইবার একজন কাস্টমার কিন্তু একজন ব্যাংকারকে বা কোনো একটা অথরিটি কিন্তু লিখতে পারে বিজনেস লেটার, বিজনেস লেটার অ্যাজ এ কাস্টমার। আপনি কোনো একজন ব্রাঞ্চ ম্যানেজারের কাছে ঋণ চেয়ে আপনি কিন্তু লেটার লিখতে পারেন। সাপোজ write a letter to the manager of a bank requesting for a loan. Loan for setting up an SME enterprise. Suppose এটা এসেছে জনতা এক্সিকিউটিভ অফিসার 2017 এ 11 নম্বর। You are planning to set up an industry in Rangamati. In Rangamati, okay. Write a letter to the local bank manager highlighting the feasibility of the project and requesting finance. ওকে, এটাও এসেছে আপনার কর্মসংস্থান, না সরি, এটাও জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার 2018 এ। দুইটাই জনতা ব্যাংকের প্রশ্ন এসেছে, জনতা ব্যাংক। ওকে, 17 এবং 18-তে। সো এই ধরনের রাইটিং বা এই ধরনের অ্যাপ্লিকেশন, আপনি সুদ মকুব চেয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখেন, আপনি ঋণের কিস্তি কমিয়ে দেওয়ার জন্য একটা চিঠি লেখেন,
আপনি আপনার এলাকায় একটা এটিএম বুথ চেয়ে ম্যানেজারকে একটা চিঠি লেখেন, আপনি আপনার ঋণের মেয়াদ বাড়ানোর জন্য একটা চিঠি লেখেন। অসংখ্য টাইপস অফ লেটার্স কিন্তু এক্সপেকটেশন থাকতে পারে বা প্রশ্ন আসতে স্যার পারে। জি, স্যার স্যার 10 নাম্বার কি লিখছেন স্যার 10 নাম্বার? write a letter to the manager of a bank requesting Requesting. for a loan for setting up an SME enterprise. ঠিক আছে। ওকে, 6 নম্বর টাইপোলজি দেখি কোন ধরনের লেটার আসতে পারে। 6 নম্বর টাইপোলজিটা হইতেছে অ্যাপ্লিকেশন অন পাবলিক অ্যাফেয়ার্স। আপনার গ্রামে একটা আধুনিক তাঁত শিল্প স্থাপনে আগ্রহী, হ্যাঁ, সরকারি অনুদান চেয়ে শিল্প সচিবের কাছে একটা অ্যাপ্লিকেশন করেন, এ ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আপনার এলাকা সম্ভবত ধরেন যে তাঁত শিল্পের জন্য বেশ বিখ্যাত, সমস্ত উদ্যোক্তারা গরিব, তারা এই হ্যান্ডলুম তৈরি এবং এটার বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য যে ক্যাপিটাল দরকার তাদের সেটা নেই। শিল্প সচিবের কাছে তাদেরকে একটা সহজ শর্তে ঋণের জন্য বা কোনো সরকারি অনুদান চেয়ে একটা আবেদন লিখুন। এটা হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স বা পাবলিক ইন্টারেস্টে অন বিহাফ অফ দিস পাবলিক আপনি এটা লিখলেন। শিল্প কারখানার বর্জ্য আপনার এলাকায় জলাশয় নষ্ট করতেছে, কাল্টিভেবল ল্যান্ড নষ্ট করতেছে, এইটাকে এই সমস্যা থেকে সুরাহা হওয়ার জন্য বা আপনার এলাকার নদীর পানি দূষণ করছে, পাবলিক অ্যাফেয়ার্সে আপনি একটা চিঠি লিখেন, হ্যাঁ, পরিবেশ অধিদপ্তরকে জানিয়ে একটা চিঠি লিখেন। আপনার এলাকা অবৈধ ইট পড়ানো হচ্ছে, বালু মহল আছে, যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিকার চেয়ে একটা পত্র লেখেন। এই ধরনের লেটার কিন্তু প্রায়শই কিন্তু পরীক্ষায় আসে বা আসতে পারে। ওকে, এই অ্যাপ্লিকেশন অন পাবলিক অ্যাফেয়ার্স অন বিহাফ অফ পাবলিক যখন আপনি লিখবেন তখন এটা বেশ এই ধরনের লেটারটা কিন্তু ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। ওকে, এইটা আবার হতে পারে যে এই অ্যাপ্লিকেশন অন পাবলিক অ্যাফেয়ার্স ফর নিউজপেপার পাবলিকেশন, ফর নিউজপেপার পত্রিকায় প্রকাশের অনুরোধ জানিয়ে, তখন কিন্তু আপনাকে আবার এক্সট্রা একটা অংশ যোগ করতে হয়। প্রিয় এডিটর বা প্রিয় সম্পাদক মহোদয়, আপনার বহুল প্রচলিত মুখ দৈনিকে জনস্বার্থ বিবেচনায় নিচের খবরটি বা নিচের প্রতিবেদনটি অথবা নিচের জনচাহিদাটি প্রকাশ করে বাধিত করবেন। এই যে ফর নিউজ পেপার পাবলিকেশনের জন্য যখন কোন একটা পাবলিক ইন্টারেস্ট লেটার পাঠানো হয়, এই ধরনের বিষয় আশয় কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। 8 নাম্বার টাইপোলজিস হতে পারে কোনটা? ইশতেহার। ইশতেহার বাংলা কি? বাংলা হচ্ছে ইশতেহার মানে কি বলেন তো? ইশতেহার, স্যার ম্যানিফেস্টো। ইশতেহার লেখা, হ্যাঁ, ইশতেহার মানে স্যার ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো মানে মাজেদা বলেন, অ্যাকচুয়ালি কি মিন করে, এটাতে কি বোঝায় ইশতেহার? আমি ইশতেহার নিয়ে একটা ইলেকশনে যেটা দেয়, ইলেকশনে নির্বাচনে যেটা দেয় স্যার কোন রাজনৈতিক দল যেমন স্যার দেয় কি করবে ইলেকশনের আগে এরকম স্যার ইশতেহার। ওকে, আর আচ্ছা আমি আগে যেটা লেটার পরীক্ষা আসে সেটা লিখি, তারপরে আপনারা বলেন যে এখানে আসলে ইশতেহার দ্বারা কি বুঝতেন। পরীক্ষায় আপনি একজন পরীক্ষার্থী হলে আপনি কি লিখতেন? প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে এসেছিল, বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলের। বাংলাদেশের ব্যাংকিং খাত শীঘ্রই 1 অঙ্কের সুদের যুগে প্রবেশ করতে যাচ্ছে। আমি আর না লিখি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশের ব্যাংকিং খাত 1 অঙ্কের সুদের যুগে প্রবেশ করতে যাচ্ছে। আপনি মনে করুন আপনি একজন ব্যাংক কর্মকর্তা, গ্রাহকের মধ্যে এ বিষয়ে উৎসাহ সৃষ্টি লক্ষ্যে আপনার ব্যাংক একটি ইশতেহার প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট নিয়ে উৎসাহ সৃষ্টির জন্য আপনার ব্যাংক একটা ইশতেহার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
এই ইশতেহারে একটি খসড়া প্রস্তুত করুন। কাস্টমারদের মধ্যে উৎসাহ সৃষ্টির জন্য একটা ইশতেহার প্রকাশ করার উদ্যোগ নিয়েছে আপনার ব্যাংক, আপনাকে ড্রাফট করতে দিচ্ছে। এই ইশতেহার মানে কি? স্যার এটা ওয়ান কাইন্ড অফ ঘোষণাপত্র টাইপ এরকম কিছু? হ্যাঁ, এক ধরনের ঘোষণাপত্র। অ্যাকচুয়ালি এখানে ইশতেহার দ্বারা বোঝানো হয়েছে আসলে সহজ কথায় বিজ্ঞাপন। আপনারা রচনা শিল্পগুণ মনে আছে? ক্লাস 9-10 পড়েছিলেন জি রচনা শিল্পগুণ বঙ্কিমচন্দ্র জি স্যার। চট্টোপাধ্যায়ের। জি স্যার। ওখানে জি এই যে বিজ্ঞাপন শব্দটার যে বহুল ব্যবহার আছে, তার মধ্যেও তো ইশতেহার ছিল, মনে আছে? হুম। আছে না আন্দাজে হুম? না স্যার আছে। কি ছিল কথাটা বলেন তো? কি ছিল বিজ্ঞাপন সেটা মনে নাই, বিজ্ঞাপন কিন্তু শব্দটা বহু অর্থেই ব্যবহৃত হয়। এটা কোর্টের অর্ডার থেকে শুরু করে একেবারে সমস্ত অনেকগুলো ক্ষেত্রে সবই আমরা বিজ্ঞাপন অর্থে ব্যবহার করি। ইশতেহার এখানে আসলে বিজ্ঞাপন অর্থে ব্যবহার করা হয়েছে, যেহেতু ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে চলে আসতেছে, তার মানে হচ্ছে ঋণ সস্তা হয়ে গেছে। ঋণ সস্তা হলে যারা ঋণ গ্রহীতা, যারা ঋণ নিয়ে বিনিয়োগ করে, তাদের জন্য এটা উৎসাহ ব্যঞ্জক। তো তাদের এই উৎসাহটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে উৎসাহটাকে বাড়িয়ে দিতে আপনি এমন একটা বিজ্ঞাপন ধর্মী, এমন একটা সহজ কথা বলা যেতে পারে, একটা প্রোডাক্ট, একটা গাইডলাইন তৈরি করবেন। প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন বলে, ব্যাংকাররা বলে পিপিজি, একটা ওয়ার্ড আছে, পিপিজি একটা টার্মিনোলজি, প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন। এটা অ্যাকচুয়ালি তাই। কোন একটা ঋণের ক্ষেত্রে বিভিন্ন যে ফিচার্স গুলো থাকে, রিকোয়ারমেন্টস গুলো থাকে, এলিজিবিলিটি গুলো থাকে, থ্রেশহোল্ড নির্ধারিত থাকে, সমস্ত ফিচার্স গুলা যেটার মধ্যে থাকে, ঋণটা কিভাবে বিতরণ করা হবে, কাদের মধ্যে বিতরণ করা হবে, এই লোনটার অ্যাপ্রুভাল পলিসিটা কেমন হবে, সমস্ত ধরনের কথাবার্তা এই পিপিজির মধ্যে উল্লেখ করা থাকে। আপনাকে এমন একটা পিপিজি টাইপের বা এমন একটা বিজ্ঞাপন বা ইশতেহার বানাতে হবে যেটা পড়লে এই সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট এইটার অ্যাডভান্টেজটা ফুটিয়ে তুলবেন, কাস্টমারদের জন্য কেন ঋণ পাওয়া অনেক লুক্রেটিভ, আপনার ব্যাংক কিভাবে এই সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেটটাকে কাজে লাগিয়ে প্রোডাক্ট তৈরি করেছে, ঋণের প্রোডাক্ট, এবং কাস্টমারদেরকে সেটা কতটা কাস্টমারদের কাছে লুক্রেটিভ হবে, সেই জিনিসটা আপনাকে লিখতে হবে। সো ইটস নট এন ইজি টাস্ক অ্যাকচুয়ালি। এটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমি সবসময় বলেছি, বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকটা প্রশ্নে একটা প্রশ্নে আসলে বাংলাদেশ ব্যাংকে রেডি হয়। হ্যাঁ, আপনার যদি টোটাল প্রশ্নে 15টা প্রশ্ন আছে মনে করেন, এই 15টার মধ্যে 14টা অলমোস্ট সবাই পারবে, একটা প্রশ্ন থাকবে একটু পার্টিকুলার, এই 15 বা 15তম প্রশ্ন বা একটা পার্টিকুলার একটা প্রশ্ন থাকবে যেটা দিয়ে এডি আর নন এডি ক্যান্ডিডেটদেরকে আলাদা করে ফেলানো যেতে পারে। এই যে লেটারটা এখানে আসছে যে এক অঙ্কের সুদের যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে, ব্যাংক কর্মকর্তা হিসেবে আপনি একটা ইশতেহার তৈরি করবেন যেটা কাস্টমারদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে খসড়া প্রস্তুত করেন। এই ইশতেহারটার শব্দটার অর্থই ঠিকঠাক মতন অনেকে ক্যাচ করতে পারবে না যে অ্যাকচুয়ালি কি চাওয়া হয়েছে। সো এই একটা লেটার রাইটিং এনাফ আপনি একটা ফিট ক্যান্ডিডেট এবং আনফিট ক্যান্ডিডেটকে আলাদা করে ফেলতে। ওকে, সো এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে বা আসতে পারে, আসবেও। 9 নাম্বার যেটা আমাদের ভ্যারাইটিস আছে সেটা হচ্ছে প্রতিবেদন লেখা। প্রতিবেদন এটাও খুবই কি বলা যায়, খুবই কঠিন একটা টাস্ক বলা যেতে পারে। কারণ একটা প্রতিবেদন মানে হচ্ছে কোনো একটা পার্সপেক্টিভের ব্যাকগ্রাউন্ড, প্রেজেন্ট কন্ডিশন, চ্যালেঞ্জেস
possibilities, merit for the organization, demerit for the organization, and recommendation to make decisions. এর প্রত্যেকটা জিনিস ইনক্লুড করা লাগে আর কি। আমি একটু উদাহরণ দেই। বাংলাদেশ ব্যাংক অফিসার 2017 আর লিখতে লিখতে কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। এজেন্ট ব্যাংকিং বিষয়ে একটা প্রতিবেদন প্রস্তুত করতে বলছে। একজন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হিসাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এজেন্ট ব্যাংকিং বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেন। যখনই এটা বলছে আপনি একজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসেবে, তখনই আপনার লেখার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি একটা কমার্শিয়াল ব্যাংকের অফিসার হিসেবে লিখতেন, তাহলে আপনার ম্যানেজমেন্টকে সেটাই প্রেজেন্ট করতেন যে এজেন্ট ব্যাংকিং, ব্যাংকের ফান্ড ম্যানেজমেন্ট, ব্যাংকের প্রফিটেবিলিটি, ব্যাংকের ব্র্যান্ডিং, ব্যাংকের মোর কাস্টমার কভারেজ, এর সবকিছুর জন্য সরি এই সবকিছুর জন্য ব্যাংকের জন্য খুব ভালো হবে, এটা আপনি বলতে পারতেন কমার্শিয়াল ব্যাংকার হিসাবে। বাট আপনি যখন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হিসাবে এজেন্ট ব্যাংকিং নিয়ে একটা প্রতিবেদন প্রস্তুত করছেন, you must not go to the profitability concern actually. Then you will focus on the banking coverage. আপনি বলতে পারেন যে এজেন্ট ব্যাংকিং এই ধরনের অ্যাক্টিভিটি যদি বাংলাদেশের 58টা কমার্শিয়াল ব্যাংক একযোগে শুরু করে, তাহলে এটা আমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে প্রমোট করবে, আমার ব্যাংকিং কাভারেজটা বাড়াবে, আমার নতুন ট্রানজ্যাকশন উইন্ডো ওপেন আপ হবে, আমার অধিক নন ব্যাংকিং পিপল এটার মধ্যে ইন্টিগ্রেটেড হতে পারবে, আমার এমপ্লয়মেন্ট মানে পসিবিলিটিস তৈরি হবে, আমার প্রান্তিক মানুষের ঋণ পাওয়ার উইন্ডো ওপেন হবে। আপনার তখন কিন্তু ডাইমেনশনস গুলো আলাদা থাকবে, কারণ আপনি একজন পলিসি মেকারস হিসেবে তখন এই জিনিসগুলোকে দেখছেন। বাট আপনি যদি কমার্শিয়াল ব্যাংকার হিসেবে দেখেন, তখন আপনার আসলে এই 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 মানে হম্বিতম্বি যেগুলো আমি বললাম, এটা একটা কমার্শিয়াল ব্যাংকার বা একটা কমার্শিয়াল ব্যাংকের মোটো না। তার ক্ষেত্রে প্রফিট করতে হবে, তার ক্ষেত্রে চিপ রেটে ডিপোজিট পাওয়া যাবে, তার জন্য এটা এনকারেজিং হতে পারে যে সেখানে আমি অনেক এসএমই ডিসবার্সমেন্ট করতে পারবো, ঋণ ডিসবার্সমেন্ট করতে পারবো, that will bring much more revenue than the traditional places of banking. এর ফলে সেখানে আমার পরিচালন ব্যয় অনেক কম হবে, আমি অল্প ম্যান পাওয়ার দিয়ে বেশি বিজনেস কভার করতে পারবো। সো দুইজনের কিন্তু আসলে এই প্রেজেন্টেশন বা এই প্রতিবেদনের কন্টেন্ট বা ওয়ে অফ থিঙ্কিং এটা কিন্তু ডিফারেন্ট। সো বুঝতেই পারছেন যে একই জিনিস লিখছি, যখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তখন এক ধরনের সাইট থেকে আপনাকে দেখতে হবে, আর আপনি যদি কমার্শিয়াল ব্যাংকার হন সেক্ষেত্রে আপনার কিন্তু এই পার্সপেক্টিভটাই পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটা উদাহরণ দেই আপনি প্রতিবেদন প্রস্তুত করার। একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে যখন বলবে ব্যাংক কর্মকর্তা, আপনি ধরে নেবেন কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা হিসেবে বলা হচ্ছে। একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডের অধিকতর নিরাপত্তা ব্যবস্থায় আপনার উদ্ভাবনী প্রস্তাব পেশ করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের নিকট প্রেরণযোগ্য একটি পত্রের নমুনা বাংলা ভাষায় প্রস্তুত করেন। আপনি অ্যাজ এ প্রফেশনাল আপনি লিখবেন অন বিহাফ অফ ইয়োর ব্যাংক, আপনি লিখবেন টু বাংলাদেশ ব্যাংক। সো দেখেন এখানে কিন্তু আপনি একজন কমার্শিয়াল ব্যাংকারের পার্সপেক্টিভ থেকে ব্যাংকের ইন্টারেস্টকে প্রতিনিধিত্ব করে বা সেটাকে ফর্টিফাইড করে আপনি কি করবেন, সেন্ট্রাল ব্যাংকের কাছে এই ধরনের একটা প্রস্তাব পাঠাবেন। সেখানকার কিন্তু লেখার যে এটিকেট, সেখানকার যে লেখার স্ট্রাকচার, সেখানকার যে প্রেজেন্টেশনের যে একটা আলাদা টোন, এগুলো কিন্তু ডেফিনেটলি মানানসই হতে হবে। যা একটা বলে দিলাম, যে এরকম একটা কিছু বলে দিলাম, সেভাবে লিখলে হবে, বাট ভালো মার্কস আসবে না। ওকে, এর আগে বাংলাদেশ ব্যাংকেই ডায়ালগ রাইটিং এসেছে। ডায়ালগ রাইটিং খুবই নন কনভেনশনাল, আনঅর্থোডক্স একটা টপিক। ডায়ালগ, LOGUE, ডায়ালগ রাইটিং। হ্যাঁ, একটা কোন একটা ইমাজিনারি কোন একটা কন্ডিশন সিচুয়েশনের উপর ডায়ালগ রাইটিং।
বাংলাদেশ ব্যাংকের যে প্রশ্নটা এসেছিল 2014 সালে বাংলাদেশ ব্যাংক এডি 2014-তে এখানে এসেছিল রাইট এ few imaginary conversations between two friends who are discussing socio-economic consequences of political violence. পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে দুইজন বন্ধুর মধ্যে ডায়ালগ রাইটিংটা ফুটিয়ে তুলতে হবে, যারা সোশিও ইকোনমিক কনসিকুয়েন্সেস নিয়ে পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বলবে। সো বুঝতে পারছেন যে একটু ফার্স্ট টাইম এটা এই ধরনের রাইটিং গুলা ডেফিনেটলি একটু শেকি টাইপের হতে পারে। সো আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। 11 নম্বর রাইটিং এর খবর একটু দেখি। এমন হতে পারে, প্রশ্ন এমন আসতে পারে যে আপনি একজন ইয়ং পিএইচডি ইন ইকোনমিক্স, you have completed your philosophy of doctorate from the London School of Economics. Now বাংলাদেশ ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের ঢাকা অফিস তারা একটা সার্কুলার মানে একটা এমপ্লয়মেন্ট সার্কুলার দিয়েছে, সেখানে তারা ইকোনমিক অ্যাসোসিয়েট এই পোস্টের জন্য তারা কম্পিটেন্ট পিপল খুঁজছে। আপনি এই পোস্টের জন্য আপনার এলিজিবিলিটি এক্সপ্লেইন করে ওয়ার্ল্ড ব্যাংকের ঢাকা অফিসে আপনার এলিজিবিলিটি এবং ফিটনেসটাকে হাইলাইট করে লেটার অফ এক্সপ্রেশন মানে লেটার অফ ইন্টারেস্ট বা এই ধরনের একটা ফিটনেস এই পোস্টের জন্য একটা মানে লেটার অফ ফিটনেস বা লেটার অফ ইন্টারেস্ট তৈরি করেন। আপনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর একজন ইয়ং গ্রাজুয়েট, সেখান থেকে বের হয়ে আপনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করবেন। সেখানকার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই বলা হয়, ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এই পোস্টের জন্য আপনার ফিটনেসটাকে এক্সপ্লেন করে আপনার ইন্টারেস্ট এই কি বলে লেটার অফ ইন্টারেস্ট অথবা এইমাত্র কি বললাম, এই আপনারা আছেন, শুনতে পাচ্ছেন? এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নিজে বলে নিজেই ভুলে যায়। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আগ্রহ প্রকাশ লেটার কি ইন্টারেস্ট অথবা ইউআই বলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, অথবা আর কি আরেকটা কি বললাম আর ওটাও বলে হোয়াটএভার। এই ধরনের একটা লেটার রাইটিং বা একটা এটা পরীক্ষায় আসে বা আসতে পারে। ওকে, আরেকটা টাইপোলজিস আছে বা প্রশ্ন হতে পারে, কোন একটা পরীক্ষায় একবার এসেছে, সেটা হচ্ছে স্মারকলিপি লেখা। স্মারকলিপি, হ্যাঁ, এটাও একটা পাবলিক কনসার্ন থেকে লেখা হয়, একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে স্মারকলিপি লেখা। বাংলা লিখি আমরা, যেখানে প্রায় জায়গায় আপনার স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি লেখার টোন বা লেখার ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেফিনেটলি আলাদা হবে। এটা আপনার ব্যক্তিগত রাইটিং না, এটা একটা মাস পাবলিক ইন্টারেস্ট থেকে একটা পাবলিক লেটার বলা যেতে পারে। এই ধরনের একটা স্মারকলিপি প্রস্তুত করেন, কোন একটা নির্দিষ্ট বিষয় দিয়ে দিল। হতে পারে যে ব্যাংকারদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের বা চেয়ে মানে ন্যায্য দাবি দেওয়া পেশ করে প্রধান উপদেষ্টা বরাবর অথবা অর্থ উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি প্রস্তুত করেন। সো তখন আমাদের স্মারকলিপি কেমন ভাবে লিখতে হয় এগুলো আমরা দেখবো। তো এই যে মানে অ্যাটলিস্ট 12 to 15 টাইপস অফ লেটার্স, হ্যাঁ, এইগুলোর মধ্যে কিন্তু ডেফিনেটলি অনেক পার্থক্য আছে। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা টেকনিক আছে, আলাদা আলাদা বিষয় আছে। ওকে, আজকে আমরা শুধুমাত্র টাইপোলজিস গুলো দেখলাম। আমি আপনাদেরকে ঠিক এই ধরনের একটা ডেমো রাইটিং একটা কি বলা যায় বা কন্টেন্ট উইথ ডিফারেন্ট টাইপস আমি আপনাদেরকে প্রত্যেকের শেয়ার করে দিব। এর পাশাপাশি আমরা ছোট্ট 2টা বা 3টা রাইটিং একটু দেখি, যে রাইটিং গুলা শুধুমাত্র চেহারাটা দেখি। আজকে এটা দিয়ে শেষ করে দিব। আমাকে একটু সময় দিবেন, আমি এটা একটু ডিভাইসে ইমেল করে রাখতে হবে। এরপরে আমি আপনাদেরকে ছোট্ট একটু হোমওয়ার্ক দিব এই ইসের উপর, লেটার রাইটিং এর উপর। লেটার রাইটিং হাতে ধরে পড়ানোর মতো টপিক না আমাদের। আপনারা লিখবেন, সেখানে যে ধরনের এটিকেট প্রবলেম আছে, রাইটিং স্টাইলে যে ঝামেলাগুলো আছে, আমি সেগুলো আপনাদেরকে চেক করে দিব। হ্যাঁ,
আমি যে ডেমোগুলো দিয়ে দিচ্ছি বা ডেমোগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ডেমোগুলো ফলো করেই আপনারা এই রাইটিং গুলোকে তৈরি করবেন। ওকে, 1 মিনিট আমাকে একটু সময় দেন। ওকে, 1 মিনিট। স্যার লেটার কি বাংলা ইংলিশ দুইটাতেই আসতে পারে স্যার? বাংলা ইংলিশ দুটোই আসতে পারে, বাংলা ইংলিশ দুটোই এসেছে। ওকে ওকে, আমরা প্রথমে একটা পার্সোনাল লেটার বা একটা একেবারে পার্সোনাল লেটার দেখছিলাম যে 21শে বই মেলার এক্সপেরিয়েন্স শেয়ার করছে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য এক্সপেরিয়েন্স ইন দ্য 21শে বই মেলা। ওকে, এই ধরনের রাইটিং গুলার ডেমোটা কেমন হতে পারে এগুলো আর পড়ে দিচ্ছি না, শুধুমাত্র আমি আপনাদেরকে এগুলো শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে। আপনারা এগুলো পড়বেন, লেটারটা পড়বেন, লেটারের স্টার্টিংটা কেমন হয়েছে, লাস্টের এন্ডিং গুলো কেমন হয়, বিজনেস লেটারের ক্ষেত্রে এন্ডিং কেমন হয়, পার্সোনাল লেটারের ক্ষেত্রে কেমন হয়, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন, সেখানে আমাদের কি কি থাকে। ওকে, এই বিষয়গুলো একটু দেখে নিবেন, এগুলা পড়ে দেওয়ার মতন কোনো টপিক না, আমি শুধুমাত্র যেখানে যেখানে ট্রিকি ম্যাটার্স গুলো আছে সেগুলো একটু ধরে দিচ্ছি। একটু আগে আমরা দেখছিলাম যে একজন ব্রাঞ্চ ম্যানেজার তার কাস্টমারকে চিঠি লিখতে হয়, এই যে বলছিলাম যে ওয়ার্নিং হিম ফর দ্য লাস্ট টাইম টু অ্যাডজাস্ট হিজ ওভারডিউ লোন বিফোর টেকিং অ্যাকশন, ব্যবস্থা নেওয়ার আগে। তো এই ধরনের লেটার গুলো আমরা কেমন ভাবে লিখি, দেখেন এখানে যেভাবে বলা আছে, দেখেন ডান পাশে বাম পাশে আপনি ম্যানেজার হিসেবে যখন লিখছেন, যখন সেন্ডার লেখে, সেন্ডার সবসময় এখানে থাকে, যাকে লেখা হয় তার পরিচয় বা ঠিকানা এখানে থাকে। এখানে দেখেন আগে তাকে সম্বোধন করা হয়েছে, তারপর সাবজেক্ট দেওয়া হয়েছে। এটা মনে হতে পারে যে সবসময় তো আমরা সাবজেক্ট আগে দিই, এটা এরকম হলো কেন, এটা কি ভুল করে? না, এটা এখনকার সময়ে ঠিক এভাবেই লেখা হয়, আগে তাকে অ্যাড্রেস করা হয়, পরবর্তীতে তাকে সাবজেক্টটা বলা হয়। ওকে, গ্রিটিংস ফ্রম XYZ Bank Limited, we are to inform you that the total liability of your personal loan outstanding with us to deal with in the liability positionটা জানালেন, which has been classified in bad and loss state since কবে থেকে, সেটা কি কন্ডিশনে আছে। You are requested for the last time to adjust the liability at earliest, otherwise the bank will proceed for legal action against you to recover the liability amount. Your cooperation is highly required in this matter. এখানে কোনো ফ্যাট থাকবে না, এক্সট্রা কত থাকবে না, স্ট্রেট কত টাকা আপনার কাছে পাওয়া যাবে সেটা এখন কি অবস্থায় আছে, আপনাকে লাস্ট টাইমের মতন এটা বলা হচ্ছে, এটা আপনি অ্যাডজাস্ট করেন, অথবা আপনার এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে আপনার সহযোগিতা কাম্য। ঠিক প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে যতটুকু ফ্যাটলেস হওয়া পসিবল
স্যার যদি স্যার উকিল নোটিশ দেওয়া হয় স্যার, তাহলে কি স্যার এরকম উকিল নোটিশ আপনার ক্ষেত্রে আসবে না, উকিল নোটিশ আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না, উকিল নোটিশ আসবে না। ওইটা উকিল নোটিশ আসতে পারে কখন, যদি আপনি ল অফিসার হিসেবে কোন নিয়োগ পরীক্ষায় বসেন, যেখানে ল অফিসার নিয়োগ হতো সেখানে আসতে পারে। জেনারেল সাইটের জন্য আহ, এই লিগাল অপিনিয়ন ম্যাটার আসবে না, ওকে, ফিট করে না। আমরা বলছিলাম যে একটা ডিক্লাইন লেটার সবচেয়ে কঠিন হচ্ছে এই নেগেটিভ লেটার গুলো লেখা। হ্যাঁ, একটা নেগেটিভ লেটারকে কিভাবে পজিটিভলি প্রেজেন্ট করতে হয় আমরা পড়লে বুঝতে পারবো। এটা আমরা একটু দেখে নিব কিভাবে এটাকে লিখতে হয়। ওকে, আপনার এলাকায় কোন একটা ব্যাংকের এটিএম মেশিন, আপনি অ্যাজ এ কাস্টমার আপনি ব্যাংক কর্তৃপক্ষকে লিখতেছেন যে আপনার কোন এলাকায় একটা এটিএম লোকেটেড আছে যেটা বারবার প্রবলেম তৈরি করে, ঠিকঠাক মতন সার্ভিস দিচ্ছে না। আপনি কাস্টমার হিসেবে আপনার জন্য আহ এটা এক ধরনের বিড়ম্বনা। এটা এটা সলিউশন চেয়ে আপনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপনি অথবা ম্যানেজারের কাছে অ্যাজ এ কাস্টমার আপনি ইয়োর বিজনেস অথরিটির কাছে লিখছেন। সেখানে দেখবেন লিঙ্গুইস্টিক প্যাটার্নটা কেমন আছে, কিভাবে শুরু করা হয়েছে, কিভাবে সম্বোধন করা হয়েছে, কোথায় শেষ করা হয়েছে। হ্যাঁ, এগুলো একটু দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার কিন্তু বিষয় আছে, হাত ধরে মুখস্থ করার মতো বিষয় না, সেন্সেস গুলা কাজে লাগাতে হবে। একটা স্মারকলিপি বা যেটাকে আমরা বলছিলাম যে এ লেটার ফ্রম দ্য মাস পিপল, একটা বড় জনসংখ্যা মিলিয়ে যখন কোন একটা দাবি দাওয়া আদায় করার জন্য বা দাবি দাওয়া জানানোর জন্য, কর্তৃপক্ষকে জানানোর জন্য যে ধরনের লেটার লিখে সেটাকে বলা হয় স্মারকলিপি। ওকে, মেমোরেন্ডাম বা স্মারকলিপি। এই মেমোরেন্ডাম কিভাবে লিখতে হয়, সেখানে কি থাকে, সেখানকার প্রেজেন্টেশনটা কেমন হয় এবং বডি স্ট্রাকচারটা কেমন হয় তার একটা ছোট্ট ডেমো এখানে আমরা দেখতে পাবো। বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক তাদের কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম যোগ্যতার মাপকাঠি সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তা নিয়োগের মানদণ্ডে নির্ধারিত এই শর্ট লিস্টিং প্রস্তাব বন্ধ করার জন্য একটা স্মারকলিপি প্রদান করেন। ওকে, তো এই টপিক গুলা বা এই যে ডেমো গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা ডেমো গুলা দেখবো এবং ডেমো গুলো দেখার পরপরই আমাদের কয়েকটা হোমওয়ার্ক থাকবে। ওকে, আমি অ্যাসাইনমেন্ট আকারে হোমওয়ার্ক গুলা, যে লেটার রাইটিং গুলার উপর হোমওয়ার্ক থাকবে সেটা অ্যাসাইনমেন্ট আকারে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের গুগল ক্লাসরুমে, প্রত্যেকের গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে সেগুলো আপলোড করে দিব। আপনারা লেটার গুলো প্র্যাকটিস করবেন, সেই লেটার গুলো দিব যেগুলোর এখানে ডেমো দেওয়া হয়েছে। ঠিক যেরকম, যেমন এখানে দেখেন যে 21শে বইমেলাটা আমি এখানে কি করেছি, একটা ডেমো দিয়েছি। তাহলে আপনি ওই যে এশিয়া কাপ ফাইনাল দেখার যে এক্সপেরিয়েন্সটা, হ্যাঁ, ওটা আপনি লিখবেন। ঠিক আছে, তো ওইটাই হইতেছে আপনার হোমওয়ার্ক। আপনি এটাকে দেখে ওইটা একটু প্র্যাকটিস করে নেওয়ার ট্রাই করবেন, যে এ ধরনের একটা বিজনেস লেটার আসলে আমি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, একজন বন্ধুকে কিভাবে আমি অ্যাড্রেস করব, তার সঙ্গে কিভাবে আমি মানে আমার ভাবের আদান প্রদানটা, ভালোবাসার আদান প্রদানটা করব, সেখানে তার সাথে আমার ল্যাঙ্গুয়েজ গুলো আসলে কেমনটা হতে পারে। ওকে, সেটা যেন থাকে। এই ধরনের পার্সোনাল লেটার গুলার কিন্তু এই স্টার্টিং এবং এন্ডিং এর ক্ষেত্রে, যেহেতু উই আর রাইটিং টু আওয়ার ফ্রেন্ডস, সেখানে কিন্তু একটু ক্যাজুয়াল, যেটা বলা হয়, কি বলা যেতে পারে, একটু ক্যাজুয়াল ইমোশন থাকতে হবে। এটা যেন একদম খট্টর না শোনা যায়। এটা কিন্তু বিজনেস লেটার না যেখানে কোনো ইমোশন নাই, কোনো ফ্যাক্ট নাই। যেটা পার্সোনাল লেটার, দেয়ার মাস্ট হ্যাভ টু বি সাম ইমোশনস, আদারওয়াইজ এটা কিন্তু মেকানিক্যাল লাগবে। সো এগুলো আমরা একটু ট্রাই করব, যে বুঝার ট্রাই করব যে কোন ধরনের রাইটিং গুলোতে কোন ধরনের লিঙ্গুইস্টিক প্যাটার্নটা ফিট করে। ওকে, দ্যাটস অল ফ্রম টুডে। আমরা ডিফারেন্ট টাইপস অফ লেটার রাইটিং এর সাথে পরিচিত হলাম। আমাদের লেটার রাইটিং এর উপর এখন যেটা থাকবে ম্যাক্সিমামই আমাদের অ্যাসাইনমেন্ট এবং রিভিউ করা থাকবে।
কারণ রিভিউ করলে আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পারবেন। দ্যাটস অল ফ্রম টুডে। কোনো প্রশ্ন থাকলে বলে ফেলি। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন প্লিজ। স্যার এটা হচ্ছে মানে লেটার রিলেটেড, কিন্তু স্যার এটা মানে অন্য একটা বিষয়। স্যার হচ্ছে যে ব্যাংক XYZ কোন এক ব্যাংক এমপ্লয়ি দূরে পদায়ন হয়েছে স্যার। এখন তার নিজের জেলায় পদায়নের জন্য এই লেটারটা স্যার কার কাছে লিখবে? এটা ব্যাংকের এইচআর ম্যানেজমেন্টের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সরকারি ব্যাংকগুলোর জোনাল অফিসের কাছে লেখে সাধারণত। তাদের জোনাল অফিসই এই ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক ক্ষমতাপ্রাপ্ত। এটা ব্যাংক টু ব্যাংক কালচারটা ডিপেন্ড করে, কোথাও জোনাল অফিস, কোথাও হেড অফিস, এই স্যার ইট ডিপেন্ডস। জেনে নিতে হবে। ও ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আর কোনো লেটারে প্রশ্ন মার্কস আছে? কত থাকতে পারে? মার্কস কত থাকতে পারে স্যার? অতীতে 25 মার্ক 30 মার্কের লেটার এসেছে, 25 থেকে 30 মার্ক। মানি হেস্ট ওয়েব সিরিজটা দেখতে পারেন। ওকে, এক্সাম খাতা রিভিউ, হ্যাঁ এক্সাম খাতা রিভিউ করে দিব, ঠিক আছে। এখন আমাদের এই রাইটিং এন্ড রিভিউ এগুলোই মূলত একটু বেশি করতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে? স্যার স্যার এটা কি স্যার আর্গুমেন্টিভ রাইটিং এর মানে বিপরীত হিসাবে আসে স্যার? সরি, বুঝি নাই, আবার কি বলেন? স্যার আমি বললাম এটা কি আর্গুমেন্টিভ রাইটিং এর না এসে লেটার রাইটিং আসে স্যার? পরিবর্তে আসতে পারে। হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিং বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেমন একটা বিল্ট ইন, এটা বলে দেওয়া লাগবে না। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কোন একটা লজিক্যাল রাইটিং, কোন একটা অ্যানালিটিক্যাল রাইটিং আসবেই আসবেই। হ্যাঁ, ওইখানে আলাদা সব বছরই এসেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো নর্মালি যেমন 3টা রাইটিং থাকে, 3টা রাইটিং এর পরিবর্তে 4টা রাইটিং থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ওই লজিক্যাল রাইটিংও থাকতে পারে, লেটার রাইটিংও থাকতে পারে, ইট ডিপেন্ডস। আপনি শুধুমাত্র জেনারেল নলেজের মার্কসটা বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার স্পেস ক্রিয়েট হয়ে যায়। জেনারেল নলেজ তো আগে এক সময় আসতো না। জেনারেল নলেজ একটা খুব ব্যাড ইন্টেনশন থেকে পরীক্ষায় ঢুকানো হয়েছে, সেটা আর আপনাদের সঙ্গে বলতে চাই না। ইন্টেনশন ওয়াজন্ট গুড, সো এটা বাদ পড়া উচিত। জেনারেল নলেজ শুডেন্ট বি ইন রিটেন এক্সাম, শুডেন্ট বি। ওকে, তো ওটা যদি বাদ পড়ে যায়, নতুন কোন এক্সাম টেকার আসলে ওটা কিন্তু বাদ পড়ে যেতেও পারে। If it is, then it will be replaced by letter writing or paragraph writing, might be. ঠিক আছে স্যার, ধন্যবাদ। Okay, তো আমরা অ্যাসাইনমেন্টটা করার ট্রাই করব, কারণ প্র্যাকটিসের জন্য আমি তো আর হাতে ধরে ধরে আসলে চিঠি লেখা শেখানো যায় না। এটা ইজ অন দ্য গুড প্রসেস। হ্যাঁ, তো আমরা ট্রাই করব ডেমো গুলোকে দেখে হাউ টু রাইট এ লেটার, মানে ঠিক যে ডেমো গুলো আমি শেয়ার করে দিব ওই ডেমো গুলোর মতো করে রাইটিং গুলোকে লেখার জন্য আমি অ্যাসাইনমেন্ট করব। শুধুমাত্র পার্সপেক্টিভটা চেঞ্জ হবে, এভরিথিং উইল বি অ্যাজ ইট ইজ প্রেজেন্টেড ইন ইয়োর ডেমো। ঠিক সেভাবে লিখবেন, তাহলে চলবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। রেগুলার ক্লাস হবে প্রত্যেকটা ব্যাচের আলাদা যেভাবে হয়, আর খুব কমন যেগুলো থাকবে সেগুলো আমাদের একত্রে হবে। এক্সামের শিডিউল পেয়ে যাবেন 125 ব্যাচের, এবং যারা এমসিকিউ ব্যাচের সাথে আছেন কম্বাইন্ড, তাদের 5 নাম্বার এক্সামটা কিন্তু রবিবার, সানডে, তো কালকে মানডেতে নিব। হ্যাঁ, মানডেতে নিব, এবং পরের সপ্তাহে কিন্তু 6 নাম্বার পরীক্ষাটাও হয়ে যাবে। সো আপনারা গেট প্রিপেয়ার্ড। কোনো ক্লাস আনডান থাকলে ক্লাস ডেফিনেটলি এর মধ্যে হয়ে যাবে। গেট সেট রেডি। যারা রিটেন ব্যাচে আছেন তাদের রিটেন আইটেম তো শুরু হয়ে যাচ্ছেই, শুধুমাত্র যারা রিটেন ব্যাচে আছেন। সো ঠিক যে কন্টেন্ট গুলো যাচ্ছে, কন্টেন্ট গুলো একটু নেওয়ার ট্রাই করেন। এর বাইরে তো আপনাদের নিজস্ব প্ল্যান তো ডেফিনেটলি আছে, সো সেভাবে প্রসিড করেন। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।